আজকে আমরা জানবো স্পন্দক রূপে ট্রানজিস্টরের ব্যবহার সম্বন্ধে, অর্থাৎ ট্রানজিস্টর অ্যাজ অ্যান অসিলেটর সম্বন্ধে। এখন স্পন্দক বা অসিলেটর হচ্ছে এমন একটি যন্ত্র অবস্থা যার সাহায্যে আমরা ডিসি প্রবাহকে বা অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহকে একটি সুনির্দিষ্ট কম্পাঙ্কের পরিবর্তী সংকেতে রূপান্তরিত করা যায়। অর্থাৎ ইনপুটে সমপ্রবাহ বা ডিসি সিগন্যাল দেওয়া হলে আউটপুটে এসি সিগন্যাল পাওয়া যায়। এখন ট্রানজিস্টর বিবর্ধক দিয়ে স্পন্দক গঠন করতে গেলে ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ার সার্কিটের সাথে পজিটিভ ফিডব্যাক যুক্ত করা হয়, অর্থাৎ বিবর্ধকের আউটপুট ভোল্টেজের একটি অংশ নিয়ে ইনপুট ভোল্টেজের সাথে যুক্ত করা হয়। এর ফলে বিবর্ধকের ভোল্টেজ গেইন বৃদ্ধি পায় পজিটিভ ফিডব্যাক করার ফলে। এবং এই পুরো বর্তনীটি তখনই অসিলেটর হিসাবে কাজ করবে যখন এই ফিডব্যাকের মধ্যে বার্কহাউসেনের শর্তটি মান্য হবে, এবং শর্তটি হচ্ছে এ বিটা সমান 1, অর্থাৎ বিবর্ধকের ভোল্টেজ বিবর্ধন গুণিত ফিডব্যাকের ফিডব্যাক অনুপাতের মান 1 হবে। তখনই এই পুরো বর্তনীটি অসিলেটর হিসাবে কাজ করবে। এছাড়াও বিবর্ধকের আউটপুটে একটি এলসি সার্কিট যুক্ত করা হয়, অর্থাৎ ইন্ডাক্টর ও ক্যাপাসিটরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, এবং যার কাজ হচ্ছে মূলত ডিসি সিগন্যালকে এসি সিগন্যালে রূপান্তরিত করা। এবং এই এলসি সার্কিট অর্থাৎ ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের সমান্তরাল সমবায়টিকেই বলা হয় ট্যাঙ্ক সার্কিট বা স্পন্দকীয় বর্তনী। এটি যে কোনো কম্পাঙ্কের তরঙ্গ উৎপন্ন করতে পারে। তো প্রথমে আমরা এই এলসি বর্তনীটি অর্থাৎ এই ইন্ডাক্টর ও ক্যাপাসিটর বর্তনীটির মাধ্যমে কিভাবে সমপ্রবাহ অর্থাৎ ডিসি সিগন্যাল এসি সিগন্যালে রূপান্তরিত হয় সেটি দেখব। এখন ধরো এই ক্যাপাসিটরটিকে একটি তড়িৎ কোষের সাহায্যে ফুললি চার্জ করা হলো, এবং চার্জ করার ফলে একদিকে প্লাস Q0 জমা হলো এবং আরেকদিকে মাইনাস Q0 আধান জমা হলো। এবং চার্জ করার সময় এই বর্তনীর সুইচটি খোলা অবস্থায় আছে, অর্থাৎ এই বর্তনীর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হয়নি, অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হয়নি। তাহলে এখন ক্যাপাসিটরটি ফুললি চার্জ অবস্থায় আছে, এবং বর্তনীটি খোলা অবস্থায় থাকার জন্য এর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হয় না। অর্থাৎ যদি আমরা সময়টিকে টি সমান 0 সময় ধরি তাহলে আই সমান 0। এখন সুইচটিকে বন্ধ করে দিলে ক্যাপাসিটরটি একটি ব্যাটারির ন্যায় কাজ করবে, এবং ক্যাপাসিটরটি এই বর্তনীর মধ্যে দিয়ে খুব উচ্চ মানের তড়িৎ প্রবাহ পাঠানোর চেষ্টা করবে। কিন্তু ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে খুব বেশি মানের তড়িৎ প্রবাহের পরিবর্তনকে ইন্ডাক্টরটি বাধা দেয়, এবং কুণ্ডলীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এবং আমরা জানি যে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে চৌম্বক প্রবাহেরও পরিবর্তন হয়, এবং এই চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এবং আমরা লেঞ্জের সূত্র থেকে জানি এই আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ, যার জন্য এই আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে সেই কারণটিকে বাধা দেয়। অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার ফলে এই কুণ্ডলীর মধ্যে একটি তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, এই তড়িৎচালক বলটি এই তড়িৎ প্রবাহকে বাধা দেবে। অর্থাৎ এই তড়িৎ প্রবাহটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কখনোই হঠাৎ করে বৃদ্ধি পাবে না। এর ফলে কোনো এক সময় আমরা ধরলাম যে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই পরিমাণ, এবং এর চার্জ কমে হলো প্লাস কিউ আর মাইনাস কিউ। এখন বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং এই চার্জের পরিমাণ অর্থাৎ দুই প্রান্তে চার্জের পার্থক্য আস্তে আস্তে কমতে থাকবে। ধরা যাক তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেতে পেতে ম্যাক্সিমাম I0 হলো, এবং চার্জ কমে দুই প্রান্তে চার্জের পার্থক্য 0 হয়ে গেল, অর্থাৎ প্লাস কিউ থেকে চার্জ কমে 0 হলো এবং মাইনাস কিউ থেকে চার্জের পরিমাণ বেড়ে 0 হলো। তাহলে এই ক্যাপাসিটরের দুই প্রান্তের মধ্যে কোনো প্রকার বিভব প্রভেদ নেই। এখন তাহলে হঠাৎ করে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। কিন্তু ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে যে কোনো সময়ে বেশি পরিমাণের তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দেয়, অর্থাৎ এখানে হঠাৎ করে I0 থেকে কখনোই 0 হতে দেবে না। ইন্ডাক্টর এর মধ্যে যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে সেটি এবার এই পরিবর্তনকে বাধা দেবে। কিন্তু এখানে দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে। এখন যদি তড়িৎ প্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা উল্টো দিকে তার তড়িৎ প্রবাহ ধরে নিতে পারি, অর্থাৎ I0 থেকে 0 হতে গেলে মাইনাস I0 হবে। তাহলে এই ইন্ডাক্টরটি এই দিকে তড়িৎ প্রবাহ করে
আস্তে আস্তে সেই তড়িৎ প্রবাহের মানকে কমিয়ে শূন্যতে নিয়ে আসবে। এর ফলে এখানে কি হবে, এই প্রান্ত থেকে চার্জকে নিয়ে এই প্রান্তে জমা হবে, অর্থাৎ ইন্ডাক্টরটি তড়িৎ প্রবাহ এই বর্তনীর মধ্যে দিয়ে চালানোর জন্য ক্যাপাসিটরের এই প্রান্ত থেকে চার্জ নিয়ে এই প্রান্তে চার্জকে জমা করবে। ফলে এখন আস্তে আস্তে তড়িৎ প্রবাহ I0 থেকে কমতে কমতে I হবে এবং এই দিকে প্লাস চার্জ হবে আর এই দিকে মাইনাস চার্জ হবে, আর I0 থেকে কমতে কমতে তড়িৎ প্রবাহের মান I হবে। এখন বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আস্তে আস্তে কমতে কমতে একসময় শূন্য হয়ে যাবে এবং এই দিক থেকে এই দিকে চার্জ জমা হওয়ার ফলে প্লাস কিউ থেকে প্লাস Q0 হবে এবং এই দিক থেকে চার্জ কমে যাওয়ার ফলে মাইনাস কিউ থেকে মাইনাস Q0 হবে। কিন্তু এখন এই ক্যাপাসিটরটি ফুললি চার্জ হয়ে গেছে। এখন তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়ে গেলেও এবার ক্যাপাসিটরটি তড়িৎ প্রবাহ করতে সক্ষম। এর ফলে ক্যাপাসিটরটি উল্টো দিকে তড়িৎ প্রবাহ করতে চাইবে আগের মতো, কিন্তু আবার ইন্ডাক্টরটি বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পরিবর্তনকে বাধা দেবে। এর ফলে তড়িৎ প্রবাহ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ এর পরিমাণ I হবে এবং চার্জ আস্তে আস্তে আবার কমতে শুরু করবে, অর্থাৎ প্লাস Q0 থেকে প্লাস কিউ হবে এবং মাইনাস Q0 থেকে মাইনাস কিউ হবে। তাহলে এখন বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেতে পেতে একসময় I থেকে I0 হবে এবং এই দিকে চার্জ গিয়ে এই দিকে যেহেতু জমা হচ্ছে, তাহলে দুই দিকে চার্জের পরিমাণ একসময় শূন্য হয়ে যাবে। এই মতো অবস্থায় ক্যাপাসিটরটির জন্য বর্তনীর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হবে না, অর্থাৎ তড়িৎ প্রবাহের মান হঠাৎ করে I0 থেকে শূন্য হতে চাইবে। কিন্তু ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দেওয়া। এখন তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে কুণ্ডলীর চারপাশে চৌম্বক প্রবাহেরও পরিবর্তন ঘটবে। এর ফলে কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে। এই আবিষ্ট তড়িৎচালক বল সেই কারণকে বাধা দেবে যে কারণের জন্য এই আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তনকে, অর্থাৎ I0 থেকে শূন্য হতে দেবে না। তাহলে এই তড়িৎ প্রবাহের মান আস্তে আস্তে কমতে কমতে একসময় I হবে এবং এই দিক থেকে চার্জ গিয়ে এই দিকে জমা হতে শুরু করবে। ফলে এই দিকে প্লাস কিউ চার্জ এবং এই দিকে মাইনাস কিউ চার্জ হবে। এরপরে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আস্তে আস্তে কমতে কমতে একসময় শূন্য হবে এবং এই দিক থেকে চার্জ গিয়ে এই দিকে জমা হওয়ার ফলে একসময় ক্যাপাসিটরটি ফুললি চার্জ হয়ে যাবে, অর্থাৎ এই দিকে প্লাস Q0 আর এই দিকে মাইনাস Q0 চার্জ হবে। তাহলে এখানে এখন দেখো এই যে অবস্থা I সমান 0 প্লাস Q0 এইদিকে আর এইদিকে মাইনাস Q0, আমরা প্রথমেও তাই পেয়েছিলাম। এখানে I সমান 0, এইদিকে প্লাস Q0 আর এইদিকে মাইনাস Q0, অর্থাৎ এই সার্কিটটি এখন আবার প্রথম অবস্থায় চলে এসেছে। এরপরে থেকে আমরা যা দেখলাম একই রকম ভাবে এই প্রক্রিয়া ঘটতে থাকবে। আমরা এবার সময় ও তড়িৎ প্রবাহ মাত্রার সাথে লেখচিত্রটি দেখব। তাহলে x অক্ষ বরাবর সময় ও y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা দেখানো হয়েছে। এখানে I সমান 0, t সমান 0। তাহলে প্রথমে এই ধরনের গ্রাফ পাবো। এখানে I বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ I বৃদ্ধি পেল, I0 অর্থাৎ ম্যাক্সিমাম, আবার I কমতে শুরু করেছে, এবার I সমান 0 হয়েছে, তাহলে এখানে এলো। এবার I আবার বৃদ্ধি পাচ্ছে কিন্তু উল্টো দিকে, তাহলে এইখানে হবে। আবার I0 ম্যাক্সিমাম হলো, এখানে আবার I কমতে শুরু করেছে, তাহলে এখানে মান পাবো, আর এখানে আবার I সমান 0। তাহলে আমরা আউটপুটে একটি পরিবর্তী প্রবাহ পাচ্ছি। এখন এখানে ক্যাপাসিটরটিকে ব্যাটারি দ্বারা চার্জ করা হলে ক্যাপাসিটরটির মধ্যে তড়িৎ ক্ষেত্রের জন্য শক্তি সঞ্চিত হয়। এই সুইচটি বন্ধ করা হলে এই শক্তি ব্যয়িত হয় এবং এই কুণ্ডলীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের জন্য শক্তি জমা হতে থাকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের জন্য জমা শক্তি ব্যয়িত হয়ে চৌম্বক ক্ষেত্রের জন্য শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে তড়িৎ শক্তির জন্য যে শক্তি জমা হয়েছিল সেটি রূপান্তরিত হয়েছে চৌম্বক ক্ষেত্রের জন্য শক্তিতে। এক সময় এই শক্তি পুরোপুরি ব্যয়িত হয়ে পুরোপুরি চৌম্বক ক্ষেত্রের জন্য জমা শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে এই চৌম্বক ক্ষেত্রের জন্য জমা শক্তি
ব্যয়িত হয়ে আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং একসময় এই পুরোপুরি চৌম্বক ক্ষেত্রের জন্য জমা শক্তি ব্যয়িত হয়ে আবার পুরোপুরি তড়িৎ ক্ষেত্রের জন্য জমা শক্তিতে রূপান্তরিত। তাহলে এখানে শক্তির অসিলেশন হচ্ছে, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে চৌম্বক শক্তি এবং চৌম্বক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। আচ্ছা, তাহলে তো আমরা আউটপুটে এই ধরনের পরিবর্তী প্রবাহ পেয়ে গেছি। এখন ট্রানজিস্টরের তাহলে কি প্রয়োজন? এখানে পরিবর্তী প্রবাহের অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমতে থাকে। এখানে একই দেখানো হলেও এটি সম্ভব নয়, কারণ বাস্তবে এই বর্তনীর কিছু রোধ থাকে যার জন্য জুল ক্রিয়া ঘটে এবং কিছু শক্তি নষ্ট হয়, ফলে এর অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমতে থাকে এবং এই পরিবর্তী প্রবাহের ওয়েভটি বা তরঙ্গটি নষ্ট হয়ে যায়। এই ধরনের স্পন্দনকে বলা হয় অবমন্দিত স্পন্দন বা ড্যাম্প অসিলেশন। কিন্তু আমাদের প্রয়োজন এই ধরনের স্পন্দন, অর্থাৎ বাধাহীন স্পন্দন বা আনড্যাম্পড অসিলেশন। এর জন্যই মূলত ট্রানজিস্টরকে অসিলেটর হিসাবে ব্যবহার করা হয় পজিটিভ ফিডব্যাকের সাথে। তো প্রথমে আমরা ট্রানজিস্টরকে স্পন্দক রূপে ব্যবহার করতে গেলে কিভাবে বর্তনীর কানেকশনগুলি করতে হয় সেটি দেখব। এখানে একটি এনপিএন ট্রানজিস্টর নেওয়া হলো এবং এর এমিটারকে কমন করা হয়েছে, অর্থাৎ কালেক্টর আর এমিটারের মধ্যে কানেকশন করা হবে এবং বেস ও এমিটারের মধ্যে কানেকশন করা হবে। একই রকম ভাবে অ্যাম্পলিফায়ার সার্কিটে যেমন কালেক্টর ও এমিটারের মধ্যে রিভার্স বায়াস কানেকশন করা হয়েছিল, ঠিক এখানেও তাই করা হবে। কালেক্টর আর এমিটারের মধ্যে একটি ব্যাটারি রিভার্স বায়াস কানেকশন করে একটি সুইচ যুক্ত করে তার মধ্যে ট্যাঙ্ক সার্কিটটি যুক্ত করা হবে, অর্থাৎ ইন্ডাক্টর ও ক্যাপাসিটরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এবং একই রকম ভাবে বেস ও এমিটারের মধ্যে ফরওয়ার্ড বায়াসে কানেকশন করতে হবে, কিন্তু এখানে পজিটিভ ফিডব্যাকের জন্য এই বেস ও এমিটারের মধ্যে একটি ইন্ডাক্টর যুক্ত করা হয় ঠিক এইভাবে, যাতে এখানে যখন ফ্লাক্স অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, মিউচুয়াল ইন্ডাক্ট্যান্সের জন্য এখানেও ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। এবং তোমরা জানো যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের ফলে এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ এখানে এই যে সিস্টেম, এটি হচ্ছে পজিটিভ ফিডব্যাকের সার্কিট। এখানে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে এবং এখানে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে মিউচুয়াল ইন্ডাক্ট্যান্সের জন্য এখানেও ঠিক ততটাই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। এর ফলে এই বর্তনীতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। আবার উল্টো দিকে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে তড়িৎ প্রবাহ আস্তে আস্তে কমবে বা উল্টো দিকে তড়িৎ প্রবাহ হবে। আসলে এখানে একটি সফট আয়রন কোরের উপর এই কুণ্ডলী জড়ানো থাকে এবং উপরের দিকে আরেকটি কুণ্ডলী জড়ানো থাকে এবং তার সঙ্গে এই বেস এমিটারে কানেকশন করা হয় এবং এইখানে আরেকটি কুণ্ডলী পাকিয়ে আউটপুট ভোল্টেজ নেওয়া হয়, অর্থাৎ পরিমাপ করা হয়। তাহলে এই হলো ট্রানজিস্টর অ্যাজ অ্যান অসিলেটরের সার্কিট। এখন আমরা বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এই ট্রানজিস্টরের কারেন্ট গেইন হচ্ছে 2 একক, অর্থাৎ যদি বেসে 1 একক তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় তাহলে কালেক্টর কারেন্টের তড়িৎ প্রবাহ 2 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে 1 একক বৃদ্ধি পেলে এখানে 2 একক বৃদ্ধি পাবে, এখানে 2 একক বৃদ্ধি পেলে এখানে 4 একক বৃদ্ধি পাবে, এখানে যদি 3 একক বৃদ্ধি পায় এখানে 6 একক বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 গুণ পরিমাণ তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে বেসের তুলনায় কালেক্টর কারেন্টে। এখন সুইচটিকে ট্যাপ করা হলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে এবং তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সেরও পরিবর্তন হবে। ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যত পরিমাণ এখানে হবে মিউচুয়াল ইন্ডাক্ট্যান্সের জন্য, ঠিক তত পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন এখানেও হবে। ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলে বর্তনীর মধ্যে দিয়ে অর্থাৎ পরিবাহী তারগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহেরও পরিবর্তন ঘটবে, অর্থাৎ এখানেও তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। এর ফলে বেস কারেন্টে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেলে যত পরিমাণ এখানে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে তার দ্বিগুণ পরিমাণ তড়িৎ প্রবাহ এখানে বৃদ্ধি পাবে। এর ফলে এখানে আবার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে যতটা পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক তত পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ এখানে আবার বৃদ্ধি পাবে। এখানে আবার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধি পেলে এখানে তড়িৎ প্রবাহ আবার বৃদ্ধি পাবে। এইভাবে এই প্রক্রিয়া
চলতেই থাকবে। এখন এই প্রক্রিয়া কি চলতেই থাকবে? না, আইসি একটি নির্দিষ্ট মানে পৌঁছে যাবার পর কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এখানে আইবি বৃদ্ধি পাচ্ছিল, এর ফলে আইসিও বৃদ্ধি পাচ্ছিল, এবং যখন আইসি কনস্ট্যান্ট হয়ে যাবে এর ফলে এখানে আর তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটবে না। তড়িৎ প্রবাহের পরিবর্তন না ঘটলে ম্যাগনেটিক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটবে না। এর ফলে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের জন্য আর কোনো রকমের তড়িৎ প্রবাহ এখানে পাওয়া যাবে না। ফলে এখানে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছিল এবার আস্তে আস্তে কমতে শুরু করবে। কিন্তু হঠাৎ করে তড়িৎ প্রবাহ কমে শূন্য হবে না, কারণ ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে যে বেশি পরিমাণের পরিবর্তনকে সে হতে দেয় না এবং সেটিকে বাধা দেয়। এর ফলে আস্তে আস্তে তড়িৎ প্রবাহ কমবে। যদি এখানে 10 একক তড়িৎ প্রবাহ হয়েছিল, এবার প্রথমে 9 হবে, তারপর 8 হবে, তারপরে 7 হবে, এইভাবে আস্তে আস্তে শূন্য হবে। তাহলে ধরো এখানে 10 একক তড়িৎ প্রবাহ হচ্ছিল, এবার সেটি কমে 9 একক হলো, অর্থাৎ -1 একক তড়িৎ প্রবাহ এখানে হচ্ছে। অর্থাৎ এখানে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছিল তা থেকে এখন কমে গিয়েছে 1 একক। তাহলে এখানে কালেক্টর কারেন্ট কমবে 2 একক, কারণ দ্বিগুণ পরিমাণ বিবর্ধন হবে। তাহলে এখানে দ্বিগুণ পরিমাণ কালেক্টর কারেন্ট কমবে আগের তুলনায়, এবং দ্বিগুণ পরিমাণ কালেক্টর কারেন্ট কমলে এখানে আবার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, কারণ এখানে আগে কনস্ট্যান্ট হয়ে গেছিল। এখানে আবার তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে, কিন্তু এবার উল্টো দিকে হচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী। ফলে ম্যাগনেটিক ফ্লাক্সের অভিমুখ বিপরীত দিকে। তাহলে এখানে আগে যেদিকে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল, অর্থাৎ এদিকে যেদিকে ছিল তার উল্টো দিকে হচ্ছে, ফলে এখানেও ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন তার উল্টো দিকে হচ্ছে। এর ফলে আবার তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে, কিন্তু আগে যেদিকে হচ্ছিল তার উল্টো দিকে হবে। ফলে আরো তড়িৎ প্রবাহের পরিমাণ এখানে কমবে, ফলে এখানে আরো বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ কমবে। আবার ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন উল্টো দিকে বৃদ্ধি পাবে, আবার এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ উল্টো দিকে বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ট্রানজিস্টরটি কাট অফ রিজিয়নে না চলে যায়, অর্থাৎ এই তড়িৎ প্রবাহ কমতে কমতে শূন্য না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। এবং কালেক্টর কারেন্ট শূন্য হয়ে যাওয়ার পর আবার তড়িৎ প্রবাহ এই দিকে বৃদ্ধি পাবে, এর ফলে আবার স্যাচুরেশনে পৌঁছাবে এবং আবার কাট অফে পৌঁছাবে। এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে। তাহলে আইসি অর্থাৎ কালেক্টর কারেন্টের পরিমাণ সম্পৃক্ত না হওয়া পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকবে এবং কাট অফ অর্থাৎ শূন্য না হওয়া পর্যন্ত কমতেই থাকবে। তাহলে আউটপুটে যে তড়িৎ প্রবাহটি আমরা পাবো তার মান একটি নির্দিষ্ট পাল্লার মধ্যে সবসময় থাকবে। যদি এখানে আইসির সম্পৃক্ত প্রবাহের মান 10 মিলি অ্যাম্পিয়ার হয় এবং কাট অফে এর মান 0 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে আউটপুটে সবসময় তড়িৎ প্রবাহ 0 থেকে 10 মিলি অ্যাম্পিয়ারের মধ্যেই ওঠানামা করবে। তাহলে এইভাবে একটি ট্রানজিস্টরকে অসিলেটর হিসাবে ব্যবহার করা যায়।